আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের রিটেন আইটেমগুলা আমরা পরীক্ষার হলে কমন পাবো বা কিভাবে লিখলে ভালো মার্ক পাবো, লিখার রাইট ওয়েটা কি। কাজ ইংলিশ রিটেন আইটেমে বরাবরই স্টুডেন্টদের নাম্বার কম থাকে এবং এই কারণে তাদের ক্লাসটা মিস হয়, হোক সেটা এইচএসসি হোক সেটা এসএসসি। সো আমরা কথা না বাড়াই সরাসরি ভিডিওতে চলে যাই। তো প্রথম যে পার্টটা সেটা হলো আমাদেরকে প্যারাগ্রাফ নিয়ে কথা বলতে হবে, তাই না? প্যারাগ্রাফ তো খুব ইজি, আমরা সবাই জানি প্যারাগ্রাফ যথেষ্ট ইজি একটা টপিক। তো প্যারাগ্রাফ পারার জন্য আমাকে প্রথম যে জিনিসটা বুঝতে হবে এটার অর্থটা কি। অনেক স্টুডেন্ট আছে খুব শোনাচ্ছে যারা আমার প্যারাগ্রাফ লিখতে যায় প্যারা করে ফেলে। প্যারা কি? যে ধরো এই পর্যন্ত লিখছো, পরের লাইনটা এইখানে শেষ শুরু না করে এইখান থেকে স্টার্ট করছে, একটা প্যারা হয়ে গেছে। আবার কি কাহিনীটা করো জানো? সবচেয়ে বেসিক ঝামেলাটা কোন জায়গায় হয়, ধরো এই বই না, এটাতে দেখাই। ধরো তুমি এইখানে প্রথম পৃষ্ঠা এইখানে তুমি শেষ করছো, তাই না? এইখানে একটা লাইন কিন্তু অলরেডি শেষ, তুমি ভাবছো এখানে তো কি লাইন লিখবো, পরের পৃষ্ঠা থেকে স্টার্ট করি নতুন করে লাইন। এই যে এইখানে লাইনটা শেষ করছে, এই যে দুই ফাঁকা দিছো না, দুইটা ওয়ার্ডের শেষ, আরেকটা প্যারা এখানে স্টার্ট হয়ে গেছে, নাম্বার 0 বা নাম্বার 10 অনেক কম চলে আসে। তো প্যারাগ্রাফের প্রথম কাজ কি? প্যারা করা যাবে না, এক প্যারায় লেখা শেষ করতে হবে। ক্লিয়ার? যদি কোনো কারণে পৃষ্ঠা উল্টাইতে হয়, পৃষ্ঠা উল্টাইতে বা ধরো এইখান থেকে এইখানে যাচ্ছ, যেখানেই যাও এই পৃষ্ঠায় যে লাইনটা একটা ওয়ার্ড হলেও এখানে লিখবা, তারপরের লাইনটা এখানে শুরু করবা। অর্থাৎ তোমার লাইনটা যাতে পৃষ্ঠাতে শেষ না হয়। ধরো আই এম দি বেস্ট টিচার ইন বাংলাদেশ, এই টাইপের। তো এখানে আই এম আছে, বাকিটা এখানে। ক্লিয়ার? তো তোমার হলো প্যারাগ্রাফে যাতে কোনো কারণে প্যারা না হয়, এটা হলো প্রথম প্রধান ভুল। 2 নাম্বার ভুল সেটা হলো যে আমরা বাঙালি, তাই না? তো আমরা কি করি যে আমরা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ কিউএনএ, এইচএসসি সাজেশন বা এসএসসি সাজেশন কোনো জায়গা থেকে দেখি যেগুলো গুরুত্বপূর্ণ, তারপর তুমি আমি দুজনই বানায় লিখি, তাই না? কঠিন বানায় লিখি। বাট বানায় লিখতে গেলে কি কি ভুল করি? প্রথম যে ভুলটা করি, স্পেলিং মিস্টেক। টিচার যারা আছেন ইংলিশের তারা 1 সেকেন্ডে তোমার সবগুলো বানান ভুল দেখতে পায়। 2 নাম্বার মিস্টেক করি, গ্রামাটিক্যাল মিস্টেক। ঠিক আছে? তারপরে আমরা ভুল করি একই রকম, অনেকে আছে দেখবা বিভিন্ন গ্রুপে একটা প্যারাগ্রাফে একটি প্যারাগ্রাফ পড়ি যে কোনো বা 20 প্রকার প্যারাগ্রাফ লিখুন, অর্থাৎ ট্রাফিক প্রবলেম, পপুলেশন প্রবলেম, আনএমপ্লয়মেন্ট প্রবলেম সব সে এক ফরম্যাটে জাস্ট একটা লাইন লিখে দেওয়া। বেটা টিচারকে এত বোকারে? সবগুলা প্রবলেম তুই সেম লিখবি, তুই বেটা লিখবি সব চুতিয়া পোলা বানের মতো। তুই চাবি যে আমার 10 দিল না কেন, আমার প্যারাগ্রাফে 3 কেন দিচ্ছেন? স্যার তো জানে তুই কি লিখছিস, তাই না? তো এই জন্য কোনো একই রকম করে লিখবা না, কোনো অনলাইনের কোনো কিছু বিলিভ করবা না যে না এক প্যারাগ্রাফ দিয়ে 10 প্যারাগ্রাফ হবে, এরকম জীবনে ইংলিশে কোনো রুল নাই। ঠিক আছে? সব বানায় লিখলাম, দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস, এই যে হিউজ প্রবলেম ইন বাংলাদেশ, তো এটা কত সব জায়গায় আছে, এটা তোমার ডিফারেন্স কি হইলো? মনে রাখবা প্যারাগ্রাফ লিখবা নিজের মতো করে, বানায় লিখবা, নতুন তথ্য দিবা। ধরো তোমারে আমি বলছি আনএমপ্লয়মেন্ট প্রবলেম, কিছু ডাটা দাও। ডাটা তো টিচার, ইংলিশ টিচার বসে তো জিকে গুগল করবে না, দেখি কতজন মানুষ আনএমপ্লয়মেন্ট প্রবলেমে আছে, কতজন চাকরি পেয়েছে এমন দেখো না। ডাটা দাও, বানায় লেখো, নিজের মতো করে লেখো, তথ্য দাও, জিনিসটাকে তথ্যবহুল করো। প্যারাগ্রাফ যদি বড় করে লিখতে হয় তথ্যবহুল করো। মিনিমাম এক পেজ লিখলে নাম্বার দিতে চায় না, 1.5 পেজ বা 2 পেজ। এখন দেখো এখানে অনেক সময় ভাইয়া ওয়ার্ড লিমিট দিয়ে দেয়, তো ওয়ার্ড লিমিটের কি করবো ভাইয়া? এখানে একটু স্মার্ট সলভ আছে। তুমি মোটামুটি প্যারাগ্রাফ লিখবা যতটুকু তোমার তথ্য দিতে লাগে, যদি ওয়ার্ড লিমিট খুব কম হয় 1.5 পেজে যাবা, ওয়ার্ড লিমিট যদি একটু বেশি হয় 2 পেজ যাবা। তারপর একটু শিয়ানামি করবা, শিয়ানামি করে এখানে ওয়ার্ড লিখবা, ওয়ার্ড লিখে হাইপেন দিয়ে, ধরো ওয়ার্ড লিমিট দিছে 250, তুমি লিখবা 288। মজা কি? কারণ তুমি একটু বাড়ায় লেখছো, টিচার বুঝে যে না 10% বেশি হলে সমস্যা নাই। তো তুমি একটু চালাকি করলা, মিথ্যা লেখলা, পারলে বইয়া বইয়া ওয়ার্ড গুনতে পারে এত টাইম থাকলে, বাট এটা লেখলে একটু ক্রেডিবিলিটি পাওয়া যায়। তারপরে গ্রামাটিক্যাল মিস্টেক অ্যাভয়েড করতে হবে। এই গ্রামাটিক্যাল মিস্টেক কেমনে অ্যাভয়েড করবা? বাজারে যে কোনো একটা ইংলিশ বই থেকে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফগুলা একটু হইলেও পড়ে যাবা, বা স্যারের শীট থেকে একটু হইলেও পড়ে যাবা। পুরাটা বানায় লেখার ক্ষমতা তোমার আমার কেউ নাই, আমরা কেউ ইংলিশে এত দক্ষ না, এই জিনিস মাথায় রাখতে হবে। ঠিক আছে? এটা গেল প্যারাগ্রাফ। আচ্ছা, এরপরে 2 নাম্বার, আমি যে ভিডিওটা বানাচ্ছি একটা জিনিস বুঝবা যে আমি কোনো ইংলিশের জাহাজ না, ইংলিশের টিচার না, আমি হলাম একটা বড় ভাই, তোমার চিট কোড দিচ্ছি যে কেমন নাম্বার তুলতে হয়, কারণ আমার নাম্বার ভালো ছিল। ওকে? তো এখানে কি পড়বো আমরা? ইনফর্মাল লেটার রাইটিং। এই জায়গায় বুঝো ইনফর্মাল লেটার রাইটিং এর কিছু ঝামেলা আছে। ঝামেলাটা কি? যে বস এই যে তারিখ আর জায়গার নাম, এটা কি এই পাশে দিব না এই পাশে দিব? আমার সাজেশন হলো এই পাশে, ডান পাশে তারিখ আর জায়গার নাম, বাম পাশে মাই ডিয়ার রহিম করিম সেলিম, তারপর শুরু হয়ে গেল। ক্লিয়ার? তারপর আমি যতটা লেখা যায় লিখলাম বানায় টানে, তারপর ইয়োর সেভার, বাকি যা কিছু আছে সব হবে বাম পাশে, তারিখ আর জায়গার নাম হবে ডান পাশে। তারপর আমার যে
একটা খাম দিতে হয়, স্ট্যাম্প, ফ্রম টু, তারপর জায়গার নাম, এগুলা হবে কোন পাশে? বাম পাশে। মানে বাকি সব বাম পাশে, তারিখ আর জায়গার নাম কোন পাশে? ডান পাশে। এখন কথা হলো লেটার লেখার জন্য ইম্পর্টেন্ট জিনিসপাতি আমাদের সাজেশন গুলোতে পাওয়া যাবা, কিন্তু তুমি যদি লেখার একটা বেসিক ওয়ে চাও, আমি বলবো কয়েকটা যে কোনো একটা গ্রামার বই থেকে পড়া, সেম কাহিনী তোমরা করো, গ্রামাটিক্যাল মিস্টেক, স্পেলিং মিস্টেক করো। এবং আরেকটা তোমাকে সাজেশন দেই, ধরো তুমি এখানে লিখছো ইংলিশ লেটার, তাই না? ইনফর্মাল লেটার 2 পেজে লেখা যায়। তো মনে রাখবা যে টিচার যাতে পৃষ্ঠা উল্টাতে না হয়, অর্থাৎ এই পৃষ্ঠায় লিখে এই পৃষ্ঠায় যাবে না, তোমার স্টার্টই করবে এখান থেকে, দেন এখানে যাবে। ধরো কোনো কারণে পৃষ্ঠা পাচ্ছ না, এখানে পিটিও দিয়ে স্যার এখান থেকে শুরু করছে, এখানে শেষ হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল ইনফর্মাল লেখার ওয়ে। আচ্ছা, এরপরে যদি আমরা যাই, সেটা হলো যে ইমেল রাইটিং। ইমেল রাইটিং এর ঝামেলা আছে। ইমেল রাইটিং এর ঝামেলা হলো এখানে বেশি কিছু লেখা যায় না। ইমেল রাইটিং যদি ফর্মাল ইমেল হয়, মনে রাখবা যে কোনো ফর্মাল লেটার, ফর্মাল ইমেল 1 পেজে শেষ হবে। ইনফর্মাল ইমেল তুমি চাইলে 2 পেজে যাইতে পারো। সাজেশন হলো ইমেল অবশ্যই লেটারের মতো না, ছোট করে লেখা। এখন ইমেলের ক্ষেত্রে কিছু রুল আছে। প্রথমে 3টা জিনিস জাস্ট তারা লক্ষ্য করবে, 3টা জিনিস আছে কিনা। ফ্রম টু সাবজেক্ট, ঠিক আছে? ফ্রম টু সাবজেক্ট। তুমি চাইলে সিসি, বিসিসি, অনেকে আছে 2 এর পরে হলো সিসি দিয়ে হাইপেন দিয়ে কিছু লেখে, কিছু ইমেল অ্যাড্রেস দেয়, বিসিসি দিয়ে লেখে, তুমি চাইলে দিতে পারো, না দিলেও সমস্যা নাই। ফ্রম টু সাবজেক্ট, তারপর তুমি তোমার বেসিক যেমনে লিখতে হয় তেমনি লিখবা, সবকিছু লেফট সাইডে। এখন বাবারা আবার ইমেইলের মধ্যে এখানে আবার ডেট আর জায়গার নাম লিখিস না, ইমেইলে কিন্তু ডেট আর জায়গার নাম লেখে না, এটা কিন্তু বুঝিস। বেসিক ডিফারেন্স এইটাই, ঠিক আছে? ইনফর্মালে কিন্তু ডেট আর জায়গার নাম এখানে লেখা নাই। ক্লিয়ার? আচ্ছা, এরপরের পার্টে আমরা চলে আসি, সেটা হলো যে গ্রাফস এন্ড চার্টস। এইটাকে রিটেন আইটেমের মধ্যে ধরা হয় না, কিন্তু এটা রিটেন আইটেম, খুব ভালো মতো একটা নাম্বার তোলার জায়গা। একটা জিনিস বুঝো, যখনই তোমাকে গ্রাফস এন্ড চার্টস আমি দিব, আমি কলেজ লাইফে, স্কুল লাইফে একটা কাম করতাম, আমি গ্রাফ ইংলিশ পরীক্ষার দিন ক্যালকুলেটর নিয়ে যাই। মানুষ আমার বলে পাগল নাকি, ইংলিশ পরীক্ষার দিন কিসের ক্যালকুলেটর নিয়ে যাওয়া? বাট এই গ্রাফস এন্ড চার্টস এর জন্য আমি ক্যালকুলেটর নিয়ে যেতাম। দেখো, যখনই তুমি গ্রাফস এন্ড চার্টস ব্যাখ্যা করবা, ট্রাই করবা এটাকে মোটামুটি 1 পেজে নিয়ে যাওয়ার জন্য। ওকে, মোটামুটি 1 পেজ। বইয়া বইয়া আবার গ্রাফ আর্ট করিস না বাবা, ওটা আর্ট করার দরকার নাই। 1 পেজ নিয়ে যাবি, তোর ব্যাখ্যাটাই হবে অন্যরকম। যেমন প্রথমে তো এইখানে যা দেওয়া আছে, যে এত সালে এত ছিল, অত সালে এত ছিল, অত সালে এত ছিল, সেইটা তো তুই লিখবি। তারপরে 2টা পয়েন্ট এক্সট্রা অ্যাড করতে হয়। এক হলো কম্প্যারিজন, রিজন, 2টা না 3টা। তারপর হলো সাজেশন। প্রথমে তুমি প্রথম যে প্যারাটা লিখবা গ্রাফস এন্ড চার্টসে, শুরুতে সামারি করবা যে এখানে তুমি কি বুঝতে পারতেছো, যে এভারেজ টেম্পারেচার। ওকে, তো তুমি বলবা যে প্রথমে বাইরে গেছিল, তারপর কমে গেছে, ঠিক আছে? যে বছরের কোন কোন মাসে, জুন মাসের দিকে বেশি থাকে, তারপর প্রথমে সামারি করলা। তারপরের প্যারাতে তুমি টোটালটা ব্যাখ্যা করবে যে এত এই মাসে এত টেম্পারেচার, ওই মাসে এত টেম্পারেচার, এই সালে এত প্রোডাকশন, এই সালে জনসংখ্যা এত, ওই সালে জনসংখ্যা এত, গেল। এরপরে হলো কম্প্যারিজন। এইটার জন্য আমার ক্যালকুলেটর লাগতো। আমি কি করতাম, কোন সাল থেকে কোন সালে, বা কোন দিন থেকে কোন দিনে, কোন মাস থেকে কোন মাসে কত গুণ বাড়লো, কতটুকু কমলো, কত পার্সেন্ট বাড়লো, এগুলো আমি মাঝে মধ্যে ক্যালকুলেট করে লিখে দিতাম। এইটা আমার আলাদা একটা সেপারেট প্যারা হইতো। এই প্যারাটার জন্য আমি নাম্বার পাইতাম, এবং এইখানে আমি সাজেস্ট করতাম যে কি কারণে, রিজন আমি বলতাম যে দেখো তোমার এখানে জুন জুলাইতে তাপমাত্রা বাড়ছে, কেন বাড়ছে? বেসিক ইট ওয়াজ সামার, গ্রীষ্মকাল ছিল, সে এই জন্য টেম্পারেচার বাড়ছে। ডিসেম্বরে টেম্পারেচার কমছে কেন? এটা ছিল আমার উইন্টার। এই তো জনসংখ্যা বাড়ছে, তার মানে কি মানুষজন পপুলেশন প্রবলেম নিয়ে সিরিয়াস ছিল না। তারপরে কি জনসংখ্যা কমছে, সরকার জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষ কোনো স্টেপ নিছে, শেষ। মোবাইল ইউজার বাড়ছে, তার মানে কি ইন্টারনেট সুবিধা বাড়ছে বা মোবাইলের দাম কমছে, এরকম কিছু বেসিক রিজনিং দেওয়া। এরপর লাস্টে সাজেশন। ধরো তোমার পপুলেশন প্রবলেম নিয়ে দিছে, বা ধরো রোড অ্যাক্সিডেন্ট বাংলাদেশে কি পরিমাণে হচ্ছে, দেন তুমি এখানে সাজেস্ট করলে যে এই ট্রাফিক আইন ভালো মতো মানতে হবে, আমাদের নিজেদেরকেও সচেতন হইতে হবে, এরকম করে শেষ। ক্লিয়ার? এই 3টা পয়েন্ট অ্যাড করবা, দেখবা গ্রাফস এন্ড চার্টসে পুরো মাখন নাম্বার আসতেছে। ক্লিয়ার? আচ্ছা, এর পরের পার্টে চলে আসি। এখানে আসো স্টোরি রাইটিং। স্টোরি রাইটিং এর ক্ষেত্রে একটা জিনিস বুঝো, যে স্টোরি রাইটিংটাতে যদি তুমি প্যারা করতে চাও, করতে পারো, কোনো সমস্যা নাই, প্যারা করতে কোনো ঝামেলা নাই। স্টোরি কয় পেজ লিখবা? মিনিমাম 2 পেজ। মিনিমাম 2 পেজ যাবে না, লাইন নাম্বার যাবে না। স্টোরি রাইটিং এর ক্ষেত্রে সাধারণত ওয়ার্ড লিমিট থাকে না। তো শুরুতে কি করতে হবে, একটা টাইটেল দিতে হবে। মেজরিটি টাইম স্টোরি আমরা ইম্পর্টেন্ট পার্ট এইচএসসি বা এসএসসি সেশন থেকে পাওয়া যাব। এরপরে শুরুর যে প্যারাটা, এখানে দেখো তোমাকে শুরুতে একটা প্যারা দিয়ে দিছে না, এরা দেওয়া আছে না, হুবহু এটা লিখবা। হুবহু এটা লেখার পরে দেন ওইখানে ধরো এই যে
they went to the forest to see the natural beauty, এখানে শেষ। তারপর থেকে then suddenly a bear came, এই টাইপের কোনো কথাবার্তা। অথবা they were talking about the importance of friendship, then suddenly, অর্থাৎ তারপরে তুমি তোমার ব্যাখ্যা করে লিখলা। ওকে, স্টোরি বেসিক যেভাবে লিখতে হয় লিখলা। লেখার পরে লাস্টের প্যারাতে তুমি মোরাল লিখবা। এখন বাবারা আবার মোরাল লিখে হাইপেন দিয়ে পয়েন্ট দিস না, আবার তুই মোরাল লিখবি না, তুই এটা লাস্টে প্যারা করবি। এই প্যারাতে তুই কি করবি, যে তুই এই স্টোরি থেকে কি শিখছিস বাবা সেটা তুই বলবি, তাইলে হয়ে গেল। যে দিস স্টোরি টিচেস আস দ্য ইম্পর্টেন্স অফ ফ্রেন্ডশিপ and we know who our real friends are when we are in danger. ওকে, তারপরে ধরো এই যে কি বলে সোনার ডিম পাড়া হাঁস, ওখানে তুমি লিখলা যে অতি লোভে তাঁতি নষ্ট, এই টাইপের কোনো কথাবার্তা। বাংলায় তো লিখবে না, ইংলিশে লিখবে আর কি, বুঝছো তো? তুমি তো আমার কথা শুনে বাংলায় লিখে দিতে পারো। আচ্ছা, এরপরে চলে আসো স্টোরির বা পোয়েমের থিম লেখা। পার্সোনাল সাজেশন হলো যে এই জিনিসগুলা স্টোরির ক্ষেত্রে তুমি থিম লিখতে পারবা, অ্যাটলিস্ট ট্রাই করবা যে যেই সাইজের স্টোরি তার 1/3 নরমালি 3 থেকে 4 লাইন বা 5 লাইন লিখতে হয়। পোয়েমের ক্ষেত্রেও সেম। এগুলোর জন্য সাজেশন হলো যে যেগুলো ইম্পর্টেন্ট বিগত বছরের টেস্ট পেপার থেকে মুখস্থ করে যাওয়া কাজ, এগুলা তুমি আমি অত মতো বানায় লিখতে পারবো না। এই পোয়েম দিয়ে যদি তোমার কই এখান থেকে কি বুঝছো, তোমার মাথার 2 সাইড ব্যথা করা শুরু হবে। সো কমন পাওয়ার জন্য সাজেশন ফলো করে যাবে, এটার ক্ষেত্রে এইটুকুই আমাদের সাজেশন থাকলো। আচ্ছা, এইবার আসলো আমাদের রিপোর্ট রাইটিং। ওকে, ইংলিশের রিপোর্ট আবার বাংলা রিপোর্ট থেকে একটু আলাদা। ইংলিশের রিপোর্টটা একটু সুবিধা আছে লেখার ক্ষেত্রে। এখানে দেখো একটা রিপোর্টের উত্তর দিয়ে দিয়েছে, রাইট এ রিপোর্ট অ্যাবাউট কোভিড-19। মনে রাখবে ইংলিশের রিপোর্ট মেজরিটি অফ দ্য টাইম হলো সংবাদপত্রে প্রকাশের রিপোর্ট, অর্থাৎ তুমি একটা সংবাদপত্রে কি টাইপের রিপোর্ট পড়ো বা সংবাদপত্রে যেমনি পড়ো এমনি লিখবা। তো শুরুতে থাকবে তোমার টাইটেল, যে কোভিড-19 কিলস দ্য ইলস বাই বিলস। এটা কি যে টাইটেল দিয়েছে আমি জানি না। কোভিড-19 হ্যাজ টেকেন মিলিয়নস অফ লাইভ ইন বাংলাদেশ, এটা দিয়ে তোমার টাইটেলটা স্টার্ট হলো। ওকে, এরপরে তুমি কি লিখবা, স্টাফ রিপোর্টার ঢাকা তারিখ। অর্থাৎ তুমি স্টাফ রিপোর্টার, তারপর তুমি চাইলে তুমি হলো যে নিউজ ধরো তুমি লিখলা যে দ্য ডেইলি স্টার, ওকে, দ্য নিউ এজ, তারপর তুমি পেপারের নামটা লিখলা, চাইলে তুমি অ্যাড করতে পারো, দেন ঢাকা, দেন তারিখ দিয়ে স্টার্ট হয়ে গেল। প্রথম যে প্যারাটা থাকবে সেই প্যারাটা হলো টোটাল নিউজটা সামারি, যে কোভিড-19 এ 2 লাখ মানুষ মরে গেছে, ঠিক আছে। তারপরে প্যারাটাতে তুমি ব্যাখ্যা করবা যে হ্যাঁ কঠিন কোভিড-19, মানুষজন নিয়ম মানে নেই, হাসপাতালে বেড নাই, এতজন মরছে, আমরা এতজনে এর ইন্টারভিউ নিছি, এ কইছে এইটা, তারপর শেষ। লাস্ট যে প্যারাটা, লাস্ট প্যারাটাতে হবে তোমাদের সাজেশন প্যারা, যে বস এই প্যারাটাতে আমরা এখন সাজেস্ট করবো যে না কোভিড-19 এর ক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে, মাস্ক পরতে হবে, হাসপাতালে অক্সিজেনের সুবিধা দিতে হবে, মানুষজনের সাথে হাত মেশানো যাবে না, এই টাইপের যে কথাবার্তাগুলো, ঠিক আছে। আচ্ছা, এর পরের পার্টে আমরা কি করব, রিপোর্ট এখানে শেষ। এখন রিপোর্ট চাইলে আমরা 2 পেজে যাইতে পারি, নাও যাইতে পারি, 1 পেজে রাখাটাও যায়। এখন আমার ক্ষেত্রে আমি 2 পেজে লিখতাম। 2 পেজে যখনই আমি যে কোনো ইংলিশ আইটেম লিখতে বলবো, জিনিসটা কি হবে, পৃষ্ঠা উল্টাইতে যেতে না হয়, এখান থেকে লেখা শুরু হবে, এখানে শেষ হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে পরের পার্টে আসো। এই জায়গায় বুঝো যে আমাদের কি বলছে, কম্পোজিশন রাইটিং। এখন কম্পোজিশন রাইটিং আবার ইংলিশে লেখার ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে গেছে। আগে আমরা ছোটবেলায় কম্পোজিশন পড়তাম, তো তখন ইন্ট্রোডাকশন, ইম্পর্টেন্স অফ ডিসিপ্লিন, হাউ ডিসিপ্লিন হেল্পস ইন স্টুডেন্ট লাইফ, তো পয়েন্ট করে লেখা যেত। এখন কিন্তু পয়েন্ট উঠা দিছে, আবার ওয়ার্ড লিমিট দিয়ে দেয়, এমন ওয়ার্ড লিমিট যে 2 পেজ লিখলে শেষ। আমার পার্সোনাল সাজেশন মিনিমাম 3 থেকে 4 পেজ যাও, তারপর ওয়ার্ড লিমিট যা লেখছে তার চেয়ে একটু বাড়ায় লেখো। 350 কইছে, তুমি 410 লেখো, ঠিক আছে। আচ্ছা, এরপরে কখনো ভুলেও কম্পোজিশনে আমরা পয়েন্টের নাম লিখবো না, ইন্ট্রোডাকশন, কনক্লুশন এগুলো লিখবো না। আমরা বেসিক্যালি চিন্তা করবো যে ওইটাই লিখতেছি আমি, ঠিক আছে, আমি একদম পয়েন্ট আকারে লিখছি, বাট আমি পয়েন্টের নাম লিখতেছি না। এমনি করে লিখবা, ইম্পর্টেন্ট গুলো সাজেশন থেকে দেখবা, তাইলেই হয়ে গেল। এই গেল আমাদের ইংলিশের রিটেন আইটেম গুলা। যদি তুমি কমন পাইতে চাও, এইচএসসি সাজেশন বা এসএসসি সাজেশন থেকে তুমি ইম্পর্টেন্ট গুলো পড়ে যাবা। এবং যদি তোমার টেক্সট বইয়ের খুব ভালো মতো মিনিং জানতে চাও, সিনেমাটোগ্রাফি দক্ষ হতে চাও, হোক সেটা এইচএসসি হোক সেটা অ্যাডমিশন, টেক্সচুয়াল ডিকশনারিটা অর্ডার দিতে পারো ফর এসএসসি আর এইচএসসি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।